মৌলির সমস্ত চক্রান্ত এবার ভেস্তে দিয়ে বানি নিজের মেয়েটার চিকিৎসার জন্য নিজেই টাকার ব্যবস্থা করলো। হ্যাঁ, বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অনিরুদ্ধদের অফিসের আগে যে কলিগরা তারা এসেছে, তখন তারা বলতে লাগলো, "আমরা না এসেছি এই সামান্য কিছু টাকা নিয়ে। প্লিজ আপনারা যদি এই টাকাটা রাখেন, কারণ তা নিয়ে আমাদেরও বন্ধু।" তখন খুব খুশি হয়ে যায় সাথী, এমনকি বাণীর শাশুড়িও। আর তখনই সেই মুহূর্তে চলে আসে মৌলি। মৌলি আসলে তখন বাণীর শাশুড়ি বলতে লাগলো, "এই মেয়েটা এখানে কেন আবার আসলো?" মৌলি তখন বলতে লাগলো, "আমি বাণীর সাথে কিছু কথা বলতে এসেছি।" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, কে তোমাকে পারমিশন দিয়েছে আমাদের এই বাড়িতে আসার জন্য? তোমার কি লজ্জা বলতে কিছু নেই?" তখন মৌলি বলতে লাগলো, "আমি কারো সাথে কথা বলতে আসিনি। আমি বাণীর সাথে কথা বলতে এসেছি।" "আচ্ছা, বানি ও ছোট্ট নিষ্পাপ মেয়েটার কি দোষ? ও কেন এতটা কষ্ট পাচ্ছে? ওর চিকিৎসা হওয়া দরকার। আর ওর চিকিৎসার জন্য যত টাকা পয়সা লাগবে সমস্ত টাকা পয়সা আমি দেব। তবে তোমাকে আমার এই পেপারগুলিতে সাইন করতে হবে। আর এই পেপারগুলিতে লেখা আছে যে তুমি অনিরুদ্ধকে আমার হাতে দিয়ে দিবে।" এই কথাটা বললে তখন প্রচন্ড রেগে যায় সাথী। সাথী তখন বলতে লাগলো, "মৌলি তুমি কি বলছো?" মৌলি তখন বলতে লাগলো, "কেন আন্টি? আমি তো ভুল কিছু বলছি না। ওই নিষ্পাপ মেয়েটা কেন সমস্ত কিছু সাফার করবে? ওকে তে চিকিৎসার দরকার। তাই আমি ভেবেছি ওই নিষ্পাপ মেয়েটাকে সুস্থ করার জন্য সমস্ত টাকা পয়সা আমি দিয়ে দেব। শুধু ও বানি এই পেপারগুলিতে সাইন করে দেবে।" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "এই মৌলি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও।" বানি তখন বলতে লাগলো, "দাঁড়াও মৌলিদি, কাগজটা না আমি দেখতে চাই ওই কাগজে কি আছে।" তখন মৌলি বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ, পরে দেখো এই কাগজে কি লেখা আছে।" অনিরুদ্ধকে আমার হাতে তুলে দেবে আর সমস্ত চিকিৎসার যত টাকা লাগে সমস্ত টাকা পয়সা আমি দেব। তখন বানি হাতে সেই পেপারটা নিয়ে নেয়। এদিকে অনুরুদ্র বলতে লাগলো, বানি একটু ভেবে-চিন্তে কাজ করলে ভালো হয় না?" বানি তখন বলতে লাগলো, না মিস্টার চ্যাটার্জি, আমি দেখি আগে ওই কাগজটাতে কি আছে।" এদিকে অনিরুদ্র মনে পড়ে যায় সেই কথাগুলি। অনিরুদ্রকে যে বানি বলেছিল যে তাকে এত বড় বিশ্বাসঘাতকতা সে কি করে করতে পারল? তখন বলতে লাগলো, রাগের বশে বানি আবার কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নেবে না তো? আমি তো কিছুই বুঝতে পারছি না।" এই বলে অনিরুদ্র ভাবতে থাকে। অন্যদিকে বাহিনী সেই পেপারগুলি হাতে নিয়ে বলতে লাগলো, "ও মৌলি ম্যাডাম, প্লিজ আমাকে ১ গ্লাস জল খাওয়াবেন?" তখন মৌলি বলতে লাগলো, "ঠিক আছে, ঠিক আছে। এই তো আমি জলটা নিয়ে আসছি।" এই বলে মৌলি যখন জলটা আনতে যায় তখন অ বানির শাশুড়িও ভয় পেতে থাকে। বানি কি সত্যি ওই পেপারগুলিতে সাইন করে দিবে কিনা? কিন্তু বানি হঠাৎ করে ওই পেপারগুলি এই মৌলির মুখের উপরে ছিঁড়ে ফেলে আর যে জলের গ্লাসটা এনেছিল ওই গ্লাসের মধ্যে চুবিয়ে দেয় আর বলতে লাগলো, এটা আপনার জন্য স্পেশাল শরবত বানিয়েছি।" তখন মৌলি বলতে লাগলো, "বানি তোমার এত বড় সাহস! তুমি এই কাজটা করতে পারলে?" বানি তখন বলতে লাগলো, "হ্যাঁ, পারলাম। কারণ শাঁখা সিঁদুর কোনোদিন বিক্রি হয় না। তাই দয়া করে মৌলি ম্যাডাম আপনাকে বলছি, আপনি প্লিজ এখন এখান থেকে চলে যান। না হলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। কেউ হবে না। আমি আগেও বলেছি, আমি এখনো বলছি। সিঁদুর কোনোদিনও বিক্রি হয় না। সেটা আপনার মাথায় ভালো করে ঢুকিয়ে নিন। কেন আপনি তো অনেক বড় কলেজে লেখাপড়া করছেন। তাহলে সেখানে কি আপনাকে সেই শিক্ষাটা দেয়নি? আমি না হয় গ্রামের মূর্খ মেয়ে। আপনি সবসময় সেই কথাটা বলেন। এদিকে বানির এই অদ্ভুত কাণ্ড দেখে খুশি হয়ে যায় স্বাতী, এমনকি বানির শাশুড়ি। অন্যদিকে এ অ অনিরুদ্ধও খুব খুশি হয়ে যায়। আর মৌলি তখন বলতে লাগলো, "এর ফল ভালো হবে না। আমি বলছি তো, আমি ভালোর জন্য বলেছিলাম, তোমার মেয়ের চিকিৎসার জন্য।" বানি তখন বলতে লাগলো, "খবরদার আর একটা কথাও বলবেন না মৌলি ম্যাডাম। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। বেরিয়ে যান বলছি।" অন্যদিকে দেখা যায় রুদ্র মৌলি যখন বেরিয়ে যায় তখনই অনিরুদ্ধ আ বলতে লাগলো, "থ্যাংক ইউ বানি। আমি ভেবেছিলাম আপনি রাগের বশে না ওই পেপারগুলিতে সাইন করে ফেলেন।" বানি তখন বলতে লাগলো, "শুনুন মিস্টার চ্যাটার্জি, আমি একটা কথা বলি। আমার না এখনো রাগ একটুও কমেনি। কিন্তু আমাদের দুজনের মধ্যে কি হয়েছে সেটা আমি কেন বাইরের মানুষকে দেখাতে যাব? আমাদের দুজনের সমস্যা আমরা দুজনে মিটিয়ে নেব। বাইরের মানুষকে আমরা দেখাতে যাব না। বুঝ বুঝতে পেরেছেন?" অনিরুদ্ধ তখন মনে বলতে লাগলে, "বানি তুমি তো বুঝতে পারোনি আমি কেন তোমার কাছ থেকে এত বড় সত্যিটা লুকিয়েছি। আমি মাম্মামের ভালোর কথা ভেবে, তোমার ভালোর কথা ভেবে। কিন্তু আমি সেটা তোমাকে কি করে বুঝাবো? কি করে বুঝাবো? আমি তো সেটা বুঝতে পারছি না।" অন্যদিকে মৌলি সেখান থেকে অপমানিত হয়ে বের হয়ে যায়। কিন্তু মনে তখন বলতে লাগলো, আমি ওই বানিটাকে কিছুতেই ছাড়বো না। গ্রেনি ঠিক কথাই বলে। ওই বানি না একটা ধুরন্ধর মেয়ে। ওকে আমি শাস্তি দিব। আর ওর মেয়ের কি অবস্থা হয় ও নিজেও জানে না। ও কল্পনাও করতে পারবে না। আমি ভালোর জন্য ওকে বলেছিলাম কিন্তু ও আমার কথা শুনল না। অন্যদিকে বানির শাশুড়ি বলতে লাগলো, "বানি এবার কি করবে? টাকাটা কোথায় পাবো?" বানি তখন বলতে লাগলো,
বেন মামুনি, যেকোনো প্রকারে আমরা টাকাটা ব্যবস্থা করে ফেলতে পারবো। ঠাকুর আমাদের একদিক না একদিক রাস্তা দেখিয়ে দেবে। যেহেতু আমরা এত বড় একটা সমস্যার মধ্যে পড়েছি, সেই সমস্যা থেকে আমাদেরকে ঠাকুর উদ্ধার করবে। অন্যদিকে অনুরুদ্র বলতে লাগলো, এই টাকাগুলি আমাকে হাসপাতালে নিয়ে জমা দিতে হবে। তবে আরো অনেক টাকা লাগবে। এতগুলো টাকা যে আমরা কোথায় পাবো কিছুই বুঝতে পারছি না।" এইদিকে বানের শাশুড়ির সাথী তখন বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ, আরো তো অনেকগুলি টাকা লাগবে। অনুরুদ্র এক কাজ কর, তুই আমাদের প্লেটটা বিক্রি করে দে, তাহলে না হয় কিছু টাকা আমরা পাবো।" অনুরুদ্র তখন বলতে লাগলো, "মা তুমি এটা কি বলছো? কি বলছো তুমি এটা? এই প্লেটটা বিক্রি করে দিলে আমরা যাবো কোথায় বলো তুমি? কোথায় যাবো আমরা? আমাদের তো জায়গা নেই।" তখন সাথী বলতে লাগলো, "না হয় আমরা কোথাও ও মাথা গোঁজার জায়গা করে নেব। তবে আমাদের আগে উচিত আমাদের মাম্মামকে ফিরিয়ে আনা। মাম্মাম যতক্ষণ না সুস্থ হবে ততক্ষণ পর্যন্ত আমরা না কিছুতে শান্তিতে থাকতে পারব না।" এদিকে হঠাৎ করে একজন নার্স এসে বলতে লাগলো, "আপনার মেয়ে খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে।" তখনই বানি বলতে লাগলো, "কি? মাম্মাম কান্নাকাটি করছে?" অনুরুদ্র তখন বলতে লাগলো, "চলো বানি, আমাদেরকে আগে মাম্মামের কাছে যেতে হবে। মাম্মামের কি হয়েছে সেটা তো আমাদেরকে জানতে হবে। কেন মাম্মাম হঠাৎ করে এভাবে কান্নাকাটি করছে?" এদিকে নার্সরা বারবার করে মাম্মামকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু মাম্মাম কিছুতেই শান্ত হয় না। মাম্মাম বলতে লাগলো, "আমি বাড়ি যাবো। আমি বাড়ি ফিরে যাবো। আমি কিছুতেই এখানে থাকবো না।" তখনই বানি এসে জড়িয়ে ধরে আর বলতে লাগলো, "মাম্মাম, আমি বলছি তো আমরা বাড়ি যাবো। আর কয়টা দিন আমরা এখানে থাকি তারপরে।" কিন্তু কিছুতে কোনো কথা শুনে না তানিয়া। তানিয়া তখনও কান্নাকাটি করতে থাকে। তখন অনুরুদ্র এসে বলতে লাগলো, "তানিয়া, এই তানিয়া, আমি বলেছি না আমরা আর ১ টা সপ্তাহ এখানে থাকবো তারপর বাড়ি চলে যাবো?" তখন খুব খুশি হয়ে যায় তানিয়া। তানিয়া তখন বলতে লাগলো, "বাবা তুমি বলছো?" তখন অনুরুদ্র বলতে লাগলো, "হ্যাঁ মা, আমি বলছি। এই তো আর কটা দিন পরে আমরা তোমাকে নিয়ে বাড়ি চলে যাবো।" এদিকে বানির মনে তখনও কষ্ট। বানি বলতে লাগলো, "এতগুলো টাকা কি করে জোগাড় করবো? আমি কি আমার মেয়েটাকে সুস্থ করে নিয়ে যেতে পারবো?" অন্যদিকে তানিয়া তখন তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। বানি তখন বলতে লাগলো, "তানিয়া, তানিয়া তুমি এভাবে কেন কান্না করছো? এই তো আর ১ সপ্তাহ পরে আমরা সবাই আবার একসাথে থাকবো, কত আনন্দ করবো, খেলাধুলা করবো।" অনুরুদ্র তখন বলতে লাগলো, "আমার সাহসী প্রিন্সেসটা কেন কান্না করছে?" তখন তানিয়া বলতে লাগলো, "না বাবা আমি কান্না করছি না। আমাকে নিয়ে যাবে তো?" তখনই বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ নিয়ে যাবো।" এদিকে বানির কষ্টটা বানি বুকের মধ্যে চেপে রাখে। বানি এম যখন বাইরে বেরিয়ে আসে তখন আর ২ জন লোক এসে আরও কিছু টাকা দিয়ে যায় অনুরুদ্রর হাতে। আর অনুরুদ্রকেও বলতে লাগলো, "আপনি যখন অফিসে ছিলেন তখন আমাদের সবার বিপদের দিনে আপনি এসে দাঁড়িয়েছেন। আর এখন আপনার এত বড় বিপদের দিনে আমরা যতটুকু পেরেছি হেল্প করেছি।" এদিকে সমস্ত কিছু ফলো করতে থাকে মৌলির সে চামচাটা। সে সবকিছু ফলো করে বলতে লাগলো, "মৌলি ম্যাডামকে তো সমস্তটা জানাতে হবে।" এদিকে দেখা যায় অন্তরা তার মায়ের কাছে আসে টাকার জন্য। কিন্তু তার মা কিছুতেই টাকা দিতে রাজি হয় না। ও অন্যদিকে দেখা যায় মৌলির মা ঈশানী তার নিজের শেয়ারটা বিক্রি করার প্ল্যান করে। কিন্তু কিছুতে সেটা বিক্রি করতে পারে না। তখন ঈশানী বুঝতে পারে যে এসব মৌলির কাণ্ড। মৌলির জন্য এমনটা হয়েছে। এদিকে ঈশানীর শ্বশুরও বলতে লাগলো, "একটা টাকাও কিন্তু এ বাড়ি থেকে দেওয়া যাবে না।" অন্যদিকে বানি চলে আসে কাকাবাবুর হোটেলে। আর কাকাবাবুরই পরিচিত একজন বন্ধু বানির সমস্ত কথা শুনে উনি বলেছেন, "আমি টাকা দেব যত টাকা লাগে। কিন্তু তুমি আমার এইটুকু হেল্প করো। আমাদের যে খাওয়ার অর্ডারটা নিয়েছিল তারা হঠাৎ করে খাবারটা দিতে পারবে না বলেছে। তাই আমার নাতনির বিয়ের এই যে খাবারটা সেটা যদি তুমি রান্না করে দিতে পারো তাহলে যত টাকা লাগে আমি দেব। অন্ততপক্ষে আমার সম্মানটা তুমি রক্ষা করো।" তখন বানি রাজি হয়ে যায়।